ভাবুন তো, এক নদীমাতৃক শহর, চারদিকে নদীর বুকে ভেসে চলা অসংখ্য লঞ্চ। সূর্য ডুবে গেলে শহরের আলো মিশে যায় নদীর ঢেউয়ে। হর্নের আওয়াজ, যাত্রীদের ভিড় আর টাটকা ভাজা ইলিশের গন্ধে ভরে ওঠে বরিশালের লঞ্চঘাট। এখান থেকেই শুরু হয় এক রোমাঞ্চকর যাত্রা, বরিশালের লঞ্চ ভ্রমণ। শুধু এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছানো নয়, এ যেন এক চলমান মেলা। খোলা ডেকে বসে নদীর হাওয়া খাওয়া, চায়ের কাপ হাতে রাত জাগা গল্প, আর পেছনে নদীর ঢেউয়ের সুর সব মিলিয়ে লঞ্চ যাত্রা হয়ে ওঠে এক অদ্ভুত অভিজ্ঞতা। আজকের এই গল্প, এই যাত্রা শুধু বরিশালের নয়, পুরো বাংলাদেশের নদী ভ্রমণের হৃদয় ছোঁয়া চিত্র। ঢাকা থেকে বরিশাল অথবা বরিশাল থেকে ঢাকা যাওয়ার সবচাইতে সহজ, ভালো এবং আরামদায়ক মাধ্যম কোনটা বলতে পারেন? এটা নিয়ে তর্ক হতে পারে অনেক, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, লঞ্চ যাত্রা যদি আপনি বরিশাল থেকে ঢাকা যান অথবা ঢাকা থেকে বরিশালে আসেন, আপনার পছন্দের একটা চাহিদার মধ্যে থাকা উচিত। কেন সেটা বলছি। শুধু একবার ভাবুন যে আপনি 10 থেকে 12 ঘন্টা অথবা 7 থেকে 8 ঘন্টা ট্রাভেল করছেন, কিন্তু আপনার ভেতরে ট্রাভেল করার কোনো ক্লান্তিই নাই। আপনি একদম বাসা বা হোটেলের মতো ঘুমায় চলে আসছেন। সেটা কোথায় সম্ভব জানেন? লঞ্চে। দেখে যেমন শুয়ে শুয়ে হাজারো মানুষ সাড়ে 7টায় চলে যাচ্ছে, ঠিক তেমনি একদম এয়ার কন্ডিশন রুমেও শত শত মানুষ যাত্রা করছে, যার যার সামর্থ্য আর পছন্দ অনুযায়ী। আর সবকিছুর অভিজ্ঞতা নিতে আমি আজকে বরিশাল থেকে ঢাকা যাওয়ার জন্য বেছে নিয়েছি লঞ্চ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশালের নদী বন্দরে। বরিশালের লঞ্চ যাত্রার অনেক গল্প আগেই শুনেছি। অনেকদিনের ইচ্ছে বলা যায় বরিশালের লঞ্চ যাত্রার অভিজ্ঞতাটা নেয়া। বিশেষ করে লঞ্চের মজাদার সব খাবার খুব করে লোভ ধরিয়ে দিত লঞ্চে আসার জন্য। অবশেষে উঠেই পড়লাম বরিশালের লঞ্চে। আজ রাতে জমিয়ে খাওয়া হবে এখানকার খাবার। প্রথমবারের মতো লঞ্চ যাত্রা করবো দেখে বন্ধু অপু আমাকে একটা কেবিন বুক করে দিয়েছিল। আর লঞ্চে এই কেবিনের যাত্রাটা এত কমফোর্টেবল হবে যেটা আমার ধারণার বাইরে ছিল। আমি এখানে বুক করেছি একটা ভিআইপি কেবিন, যেটা আমার দাম পড়েছে 4000 টাকা। চলেন আপনাদেরকে কেবিনটা ঘুরে দেখাই। আর এই লঞ্চে একটা সুন্দর ক্যান্টিন আছে, যেখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। ক্যান্টিনটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। নিচে ঢুকলে ওটা হচ্ছে ডেক এরিয়া, ওইখানে অনেক মানুষ রয়েছে। আর উপরে উঠলে এরকম মোটামুটি লাক্সারিয়াস টাইপের জায়গা। মানে পৃথিবীর শ্রেণীবিভেদ কিভাবে হয়, কেন আছে, একটা লঞ্চ তার কত বড় একটা উদাহরণ হতে পারে। চলেন আমি আপনাদেরকে আমার কেবিনটা দেখাই দিই। তো এটা এই যে হচ্ছে আমার রুম। এটা হচ্ছে রুমের নাম হচ্ছে পার্ল। আমি আগেই চেক ইন করেছি, বাইরে গেছিলাম। এটা হচ্ছে আমার কেবিন, আমি আগেই চেক ইন করে গেছি, বাট আপনাদেরকে দেখানোর জন্য আবার একটু বাইরে ঘোরাঘুরি করে আসলাম। চলেন দেখি এই কেবিনে কি কি পাওয়া যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা এসি পাবেন। এটা হচ্ছে গ্রি কোম্পানির এসি, এটা 1.5 টনের এসি দেখেই মনে হচ্ছে। একটা এরকম ফ্যান দেওয়া আছে, এইভাবে সুন্দর একটা বিছানা, খুব বেশি না, মানে একজন মানুষ খুব কমফোর্টেবলি শোয়া যাবে, চাইলে দুইজনও এখানে ঘুমানো যাইতে পারে। কারণ আমি এর আগে যে লঞ্চটাতে বসছিলাম মানে বেশ চিপা বেড ছিল, এটা একটু তার থেকে বড়। একটা কোল বালিশ, এরকম 2টো বালিশ, একটা কমফোর্টার আছে। আমি সবসময় যখনই ভ্রমণে আসি আমার নিজের একটা ব্ল্যাঙ্কেট ক্যারি করি, সেটা আমি বাসে যাই, ট্রেনে যাই, আর যেখানেই যাই, যেভাবে যাই। এয়ারক্রাফটে গেলেও আমি এই ব্ল্যাঙ্কেটটা ক্যারি করি এবং নিজের ব্ল্যাঙ্কেটটা আমি নিজে ইউজ করি সবসময়। আর এদিকে হচ্ছে, আচ্ছা এখানে আমার কিছু জিনিস রাখা। আর এই পানিটা কমপ্লিমেন্টারি না, এটা আমি কিনে নিয়েছি। এই টিস্যুটা এখানে আগে থেকেই ছিল। এখানে একটা বিন আছে। আর এদিকে আছে হচ্ছে আপনার পার্সোনাল টয়লেট। এটা একটা লঞ্চের টয়লেট হিসেবে মোটামুটি ভালো। এর থেকেও ভালো ভালো লঞ্চ বরিশালে যাতায়াত করে। পেয়ারাগুলো দেখে সুন্দর মনে হচ্ছে। দেখেন এই পেয়ারা, আমি জিজ্ঞেস করেছি, সোনি বলে না এটা কমপ্লিমেন্টারি। আরে এখন তো 4 স্টার 3 স্টার হোটেলে চেক ইন করলে এগুলো দেয় না। যাত্রা শুরু হলো রাত 9টায়। লঞ্চ ছাড়ার এই দৃশ্যটা সবাই বাইরে দাঁড়িয়ে দেখছিল। বেশ একটা ব্যস্ত সময়। লঞ্চের শব্দ, হকারদের হাঁকডাক, আর পরিচিত জনকে তুলে দিয়ে লঞ্চ ছেড়ে নেমে যাওয়া মানুষের নির্বাক দৃষ্টি। কিছুক্ষণের মধ্যেই পারে থাকা সবকিছু ছোট হয়ে আসে, আর লঞ্চ ছুটে চলে তার গন্তব্যে নদীর বুক চিরে। আর আমি চললাম ক্যান্টিনের দিকে খাবার খাবো বলে। আমি এখন বেসিক্যালি যাচ্ছি ওনাদের হচ্ছে যেখানে কুক করা হয় সবকিছু, ওই রান্নার জায়গা। তো চলেন আজকে দেখি কি কি আছে। উনি হচ্ছে আমাদের কেবিনের দায়িত্ব আছে, উনি নিয়ে যাচ্ছে আমাকে সাথে করে। এটা কি মাছ? ইলিশ মাছ, জাটকা ইলিশ। ও মানে বড় বড় পিস করে এক একটা পিস। আস্তা পিস। ভাই এটা কত করে পিস বেচেন? এটা 200 টাকা। 200 টাকা এক পিস, পুরো পিস? জি। আর এটা কি মাছ? এটা তুলাডারি, সাগরের তুলাডারি। এটা কি মাছ? তুলাডারি। এটা কত করে?
এটা 180 টাকা। 180 পিস, ভালো বড় সাইজ আছে এটা। আর এদিকে এটা পোয়া মাছ 200 টাকা। 200 টাকা পোয়া মাছ। আর এখানে আছে মুরগির মাংস। হ্যাঁ মুরগি। এটা কত করে? মুরগি 150 টাকা। এক পিস থাকে। এক পিস থাকে। এখানে মানে আসলে রোস্টের পিস করা, মানে বড় সাইজ। আমরা ঢাকায় যেরকম খাই, বাট এটা রোস্ট না, আই থিঙ্ক ঝাল ঝাল করে রান্না করে না। এটা ঝাল ঝাল করে রান্না করা। আজকে আইটেম কি এগুলোই? আজকে আইটেম এগুলো, এর সাথে আবার চান্দা মাছও আছে, রূপচাঁদা। রূপচাঁদা মাছ আছে। এটা কিনলে কত করে? রূপচাঁদা পিস 300 টাকা। রূপচাঁদা মাছ 300 টাকা। রূপচাঁদা এটা ফ্রাই নাকি ঝোল করা? আপনি ফ্রাই খাইতে পারেন, ভুনা খাইতে পারেন। আচ্ছা, মানে ভেতরে আছে, কেউ খেতে চাইলে আপনারা রান্না করে দেন। খেতে চাইলে অর্ডার দিলে আমি ওটা রেডি করে দেবো। আচ্ছা, এই শুধু ডাইনিং এ খেতে হবে এমন তো না, যে কোনো জায়গায় নিয়ে যে কোনো জায়গায়, হ্যাঁ যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন। আর এই বড়টাই কি ডাল? হ্যাঁ এটা ডাল। এখানে যে আপনাদের পানি ডালও আছে। পানি ডাল বাটি কত করে? পানি ডাল বাটি 20 টাকা। 20 টাকা এক বাটি পাবেন, একদম নর্মাল ঢাকায় রেস্তোরাঁতে যেরকম দাম ওই রকমই। এটা বেশি দাম বলার মতো উপায় নাই আসলে। ঢাকা থেকে ছাড়ে রাত্র 9টায়, বরিশাল থেকে একই টাইম রাত্র 9টায়। খাবার দাবার মনে করেন আপনার রাত্র 8টা থেকে রাত্র 12টা পর্যন্ত পাওয়া যাবে। সর্বনিম্ন আপনি 100 টাকার ভিতরে খাইতে পারবেন। সেখানে 2 প্লেট ভাত পাবে, ডাল পাবে, ভর্তা পাবে। ভর্তা আলু ভর্তা আছে, চিংড়ি ভর্তা আছে। এখানে আসলে খাওয়ার মতো বেশ কয়েকটা আইটেম আছে। স্পেশালি বরিশাল আসলে তো সবাই একটু মাছ খেতে চায়। আর এই যে ভাই আছে, ভাই বলতেছে যে অর্ডার দিয়ে যান, আপনি কেবিনের সামনেই খেতে পারবেন। আর ওইখানে আমাদের একটু রিল্যাক্সে বসে খাওয়ার জায়গা আছে। তো আমি ওনাদের স্পেশালি মাছের আইটেমগুলো ট্রাই করব। পোয়া মাছ বা ভোলা মাছ, এটা মনপুরা থেকে প্রচুর খাই আসছি। সো এটা আমি স্কিপ করব। আমাকে একটা জাটকা দিবেন। আর এটা কি মাছ যেন বললেন? সাগর কিলোটা এইটা একটা দিবেন। আর হচ্ছে আপনাদের 2 ধরনের ভর্তা আছে দিবেন। আর হচ্ছে আপনাদের মুরগি দিবেন একটা, ডাল। শুধু এইটা বাদ দিয়ে যা যা আছে, এই রুটে যারা চলাচল করে তারা রেগুলারই কিন্তু এখানকার খাবার দাবার খায়। এবং আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখবেন যে লঞ্চের খাবারের একটা আলাদা সুনাম আছে। এদের রান্নার ধরন একটু আলাদা। আপনি নর্মাল হোটেলে যেমন পাবেন, একটু ডিফারেন্ট পাবেন এখানকার স্বাদ। আজকে খাবো, আপনাদেরকেও জানাবো পারাবত 12 লঞ্চের খাবার দাবার কেমন, স্বাদটাই বা কেমন। তো যা অর্ডার করেছিলাম আর কি, তো মোটামুটি সবই চলে আসছে। এখানে ডাল দেখতেছি 2 রকমের আছে, একটা হচ্ছে ঘন ডাল, একটা পাতলা ডাল। এখানে 2টা ভর্তা, একটা আলু ভর্তা আর এটা পুরো চিংড়ি ভর্তা। আর এই যে পুরো ইলিশ মাছ, এটা ওইখানে দেখাইছিলাম আপনাদেরকে, এটা হচ্ছে 200 টাকার। আর রূপচাঁদা এটা হচ্ছে ফ্রাই করে দিছে। এই রূপচাঁদাটা কত জন্য ভুলে গেছি, প্রবলি 300 টাকা মনে হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে ওনাদের যে সোনালী মুরগি, এটা মনে হয় ব্রয়লার না, তাই না? সোনালী। এখানে 2 পিস আছে, বেশ মিডিয়াম সাইজ, ছোট সাইজ না, 2-3 পিস থাকে। এটা 150 টাকা অনলি। আর এটা বলেছিল ছুরি মাছ, এটা সামুদ্রিক। হ্যাঁ, কি নাম? কুরার ডালি। আচ্ছা, এটা আপনি বলতে পারেন ওই যে আমাদের নদীতে যে বেলে মাছ পাওয়া যায়, এই স্বাদটা নাকি ওরকম কাছাকাছি সমুদ্রের মাছ। এটার নাম বলেছে কুরার ডালি। কুরার ডালি কেন বলে আমি জানি না। আর ভাত আছে, সালাদ আছে। চলেন খাওয়াটা শুরু করা যাক। আগে এয়ার কাপ ছিল, সেটা বন্ধ হয়ে গেছে যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে। বাসে আসলে 4 ঘন্টায় আসা যায়, তারপরে মানুষ লঞ্চে কেন যাত্রা করে? ভাড়া এটার থেকে বেশি দিচ্ছে, তাও কেন করে? কমফোর্টেবল, স্লিপ, খাওয়া দাওয়া, সবাই মিলে একসাথে আড্ডা দিতে দিতে চলে আসা যায়, এই ব্যাপারের জন্য। যাই হোক, বেশি কথা না বাড়াই, ভাত নিয়ে নিয়েছি। প্রথমেই ট্রাই করবো ওনাদের আলু ভর্তা। আর এখানে চিংড়ি ভর্তা আছে, একটু চিংড়ি ভর্তা নিয়ে নিই। আলু ভর্তা থাকলে আসলে আমার মনে হয় বাঙালিদের জন্য অন্য খাবার দিয়ে শুরু করা একটা অন্যায়। আলু ভর্তা দিয়েই ট্রাই করতে হবে আগে। বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহ। আলু ভর্তা একদম টিপিক্যাল আলু ভর্তা যেমন হয়, তবে একটা জিনিস এটাতে মিসিং মনে হচ্ছে, সেটা হচ্ছে সরিষার তেল। স্মেলটা আমি পাচ্ছি না। ব্যবহার করেছে কিনা আই ডোন্ট নো, করলেও একটু কম পরিমাণে করেছে। এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। এটা দারুণ, এটা খুবই দারুণ। অনেক জায়গায় ইদানিং হোটেলে কি শুরু করছে যে শুটকি ভর্তা, চিংড়ি ভর্তার ভেতরে একটু আলু, একটু কলা মিক্স করে দেয়, ভর্তাটা যাতে একটু ঘন হয় ওই কারণে। তো ওই মাছের স্মেলও তো পাওয়া যায় না। বাট এই জায়গাটাতে আমি একদম মানে মুখে দেওয়ার সাথে আপনি চিংড়ির যে ফ্লেভার ভরপুর পাবেন। এইটাই হচ্ছে একটা লক্ষণ যে না, চিংড়ির ভর্তা বলেছে মানে চিংড়ি ভালো পরিমাণে এখানে ব্যবহার করা হয়েছে। এরপরে কি নেওয়া যায় ভাবতেছি। মাছটার যে সাইজ, আমি তো অর্ডার করছি অনেক কিছু। যদি আমি একটা মাছ খাইতে যাই, একটা মাছ খেলে আমার পেট ভরে যায়। আমি এখান থেকে একটু ভেঙে হাত দিয়ে হাফ একটু নিই। এটার স্বাদ নাকি অনেকটা বেলে মাছের মতো। আর একটু ঝোল নিয়ে নিই। আপনাদের ঝোলটা একটু দেখাই। এই যে একদম মশলা দিয়ে ভুনা, বরিশালের রান্না যেমন হয় এক্স্যাক্টলি ওইভাবেই করা। এখানে কোনো সবজি ব্যবহার করা হয় না। বরিশালের বেশিরভাগ জায়গাতেই মাছে কোনো সবজি ব্যবহার করা হয় না। তো এইভাবে সিম্পল রান্না করা। মশলা যেহেতু ভরপুর আছে, তো আই থিঙ্ক
আপনি খেলে ওই মশলা ফ্লেভারটা আপনার ভালো মতো পাবেন। চলুন সেটা দেখে আছে কিনা। এই যে মশলা টশলা দিয়ে রান্না করছে, পারফেক্ট ব্যালেন্স ফ্লেভার। একটু বেলে মাছের মতো এটা, কি যেন বললো, কুড়ার কি যেন নাম, কিন্তু খেতে মজা আছে, ভেজে রান্না করা হয়েছে। কি যেন ভাই এটার নাম? কুড়ার ডাটি। এটা মজাদার একটা মাছ, স্পেশালি যারা কাটার জন্য মাছ খান না তাদের জন্য তো পারফেক্ট মাছ। কোনো কাটা নাই, মাঝখানে একটা বড় কাটা, আর খেতে অনেকটা ওই বেলে মাছের মতোই স্বাদ। আর ওনারা যে স্টাইলে রান্না করছে অনেক মশলা দিয়ে একদম ভুনা ভুনা করা, এতে মাছটা স্বাদ আরো বেড়ে গেছে। এটা খুব মজা লাগলো আমার খেয়ে। আর একটু ভাত লাগবে। পুরো একটা তরতাজা ইলিশ। এইটা আমরা বলছে ঝাটকা, বাট একেবারে ছোট না। এই যে সাইজটা একদমও ছোট না, আমার কাছে মনে হচ্ছে এটা 4টাতে 1 কেজি হয়ে যাবে এরকম সাইজের ইলিশ। এটার দাম নিয়েছে হচ্ছে 200 টাকা। এটাও বেশ মশলা দিয়ে রান্না করা ইলিশ। নর্মালি তো একটু কম মশলায় রান্না করে, বাট এখানে ইলিশেও দেখলাম বেশ মশলাদার। আমি এটাও একটু ভেঙে নিই, কারণ এত বড় মাছ পুরোটা খেলে বাকিগুলো খেতে পারবো না। মাথার দিকের অংশটা আমি নিয়ে নিই। ইলিশের ভিতরে এরকম পেঁয়াজ টেয়াজ দিয়ে ঘন করে রান্না আমি এর আগে দেখিনি। দেখি তো এই স্টাইলে রান্না কেমন লাগে। ইলিশে যত কম মশলা হয় ততই ভালো খাওয়া যায়। ওটা তো সব মশলাই দিচ্ছে মনে হচ্ছে, আমি হালকা আদা রসুনের ঘ্রাণও পাচ্ছি। ইলিশে কখনো আমি আদা রসুন দিয়ে এভাবে খাইনি। ইলিশটা খাইতো দেখি কেমন স্বাদ। ইলিশটা তো ইলিশের ঘ্রাণ আছে। আমি একটু ভয় পাচ্ছিলাম যে মশলা বেশি দিয়ে রান্না করা তো প্রবাবলি ওই ইলিশের ঘ্রাণটা থাকবে না, বাট ইলিশের ঘ্রাণটা আছে। শুধু তরকারিতে ওনারা নর্মালি আমরা যেভাবে ইলিশ খাই কম মশলায় ওইভাবে না, এটা মশলাদার একটা ভুনা রান্না করছে, বাট ইলিশের জায়গায় ইলিশের ঘ্রাণটা আছে। এখনো পর্যন্ত বরিশালের এসে আমি কোনো জায়গায় ইলিশ খেতে গিয়ে ঢাকার মতো ধোকা খাইনি। ঢাকায় হয় না যে ছোট ছোট ইলিশ যেগুলো আছে, চন্দনা ইলিশ যেগুলো বেসিক্যালি, ওইটা ঝাটকা ইলিশ বলে আমাদের কাছে সেল করে দেয়, এবং বাসায় গিয়ে রান্না করে দেখা যায় ওর ভিতরে কোনো ফ্লেভার নাই, খাওয়াই যাচ্ছে না। আমি এখনো পর্যন্ত যত জায়গায় খেয়েছি বরিশালে এই এক্সপিরিয়েন্স হয়নি। ইলিশের স্বাদ ইলিশের মতো পেয়েছি সব জায়গাতেই। এই ব্যাপারটা হচ্ছে এখানে স্বস্তি দেব। তবে ইলিশটা হচ্ছে ভেজে রান্না করা, কাঁচা রান্না করা না। কারণ ওনারা তো একবার আস্ত রান্না করছে, কাঁচা রান্না করলে ভেঙে যাইতো প্রবাবলি, এই কারণে ওনারা একটা ভেজে রান্না করছে। মাছের স্বাদটা একটু চেঞ্জ করা দরকার না? তো এখন যেটা করব, ওনাদের একটা ডাল আছে এই যে ঘন, এটা ঘন ডাল, আমি এই ঘন ডাল নিব। আর সাথে হচ্ছে আমাদের এই যে রূপচাঁদা ফ্রাই আছে একটা, রূপচাঁদা ফ্রাইটা একদম করে ভাজা, রূপচাঁদার থেকে একটু রূপচাঁদা ফ্রাইয়ের থেকে একটু রূপচাঁদা নিব। সাথে আবার দেখি একটু আলু ভাজা করে দিচ্ছে, ওই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে, বাট ওইটা আমি খাবো না। চলো একটু ঘন ডাল নিই। শুধু ডালটা একবার মুখে দিয়ে দেখি যে মাছ বাদে ডালের স্বাদটা কেমন। এই যে যে প্রথম যে মাছটা খাইছি ওইটা খুবই সুস্বাদু ছিল, ইলিশটাও ভালো ছিল। তবে আমার কাছে মনে হচ্ছে এই যে ওনাদের ঘন ডাল, এটা এখানকার বেস্ট আইটেম। এখনো মুরগি খাই নাই বলে রাখতেছি, বাট যতগুলো আইটেম খেলাম ঘন ডালটা একদম, মানে মুগ ডাল এত সুন্দর করে রান্না করছে এটা। এটা যার সাথে খাওয়া যাবে, পরোটা রুটি ভাত, মজা লাগবে কনফার্ম। এখান থেকে পাঁচফোড়ন দেয়া নাই, বাই দ্য ওয়ে পাঁচফোড়ন দিলে আমি পছন্দ করি, কিন্তু এটা পাঁচফোড়ন ছাড়াই অনেক মজা হয়েছে। মশলার ফ্লেভার আছে। এরা আই থিঙ্ক আমার মনে হচ্ছে এটা তো একটু হালকা করে হলেও বাটা মশলা ব্যবহার করছে। ওই একটা মশলার যে ভুনা করার পরে যে একটা ঘ্রাণ থাকে হালকা পোড়া পোড়া, ওই স্মেলটা এই ডালের ভেতরে আছে। কাজ করি, এই ডালের সাথে একটু আমাদের যে রূপচাঁদা আছে সেটা নিয়ে নিই। এই যে ডালটা একদম ঘন ডাল বলতে যা বোঝায় তাই। এই যে রূপচাঁদা মাছ সব জায়গাতে, এটা আমি বলি মেইন প্রবলেম যেটা হয়, রূপচাঁদা ফ্রিজে কিছুদিন থাকলে ওই রূপচাঁদা যখন ফ্রাই করা হয় একটা স্মেল থেকে যায়। এটা ইভেন আমি কক্সবাজার থেকেও পেয়েছি, সবসময় বেশিরভাগ সময় কক্সবাজার যেমন খুব কম হোটেলই আছে যাদের থেকে আমি ফ্রেশ রূপচাঁদা মাছ পেয়েছি। এই রূপচাঁদা মাছটাও যদি আপনি বলেন একদম ফ্রেশেস্ট কিনা, না, এটা ফ্রিজেই ছিল, কিন্তু ওই দুর্গন্ধ যে হয়ে গেছে এই টাইপের না, খাওয়া যাচ্ছে। ভাজার পরে খুব ওনারা একদম
ক্রিস্পি করে ভেজে দেয়া এবং এটার পরে খাওয়া যাচ্ছে। এরকম কোনো স্মেল বা পচা মাছের স্মেল যেটা থাকে ওই রকম টাইপের কোনো স্মেল এখানে পাওয়া যায়নি। তবে আমি হচ্ছে মানে মাছ ফ্রাই করলে, ইভেন আমি যদি মাওয়াতে ইলিশ খেতে যাই আমি তখনও বলি যে ইলিশ মাছটা যেন একদম কর করে ভাজা না করা হয়। আমি চাই মাছের যে ময়েশ্চারটা আছে সেটা থাক, সেটা যেন বোঝা যায়। তো এইটাতে এই কড়কড়া করে ভাজার কারণে ওই ময়েশ্চারটা নাই। মানে আমি যেভাবে পছন্দ করি এটা ওইভাবে ভাজা না, একদম ক্রিস্পি ফ্রাই করা। দুইটা আইটেম বাকি আছে, এক ওনাদের এই সোনালী মুরগি ভুনা, 2 নাম্বার হচ্ছে ওনাদের এই পানি ডাল। প্রথমে একটু সোনালী মুরগি ভুনা খাবো ঝোল দিয়ে। এটা যেভাবে রান্না করা হয়েছে দেখে আপনার কালারটা একদম টকটকে লাল লাল, মানে মনে হচ্ছে মরিচের গুঁড়া টোড়া দিয়ে বেশ ঝাল ঝাল করে রান্না করা। চলেন একটু খাওয়া যাক। তো আমি একটু নিয়ে নিব এখান থেকে এক পিস, এই যে একটু ঝোল নিয়ে নিই। শুধু হচ্ছে মুরগির ঝোলটা দিয়ে একবার একটু মুখে নিব। না এত ঝাল না, ঠিকঠাক ঝাল। স্বাদের কথা বললো এটা এভারেজই, নর্মাল আমরা সব জায়গায় যেরকম খাই ওরকমই আছে। মাংসের কোয়ালিটিটা এটা ভালো আছে। এই যে ওনারা বলেই বিক্রি করতেছে এটা দেশি না, এটা সোনালি, সেই ব্যাপারটা ভালো লাগছে। অনেকে কিন্তু এই সোনালিটাই দেশি বলে চালাই দেওয়ার চেষ্টা করে, ওনারা সেটা বলে নাই। আর এটা হচ্ছে আমাকে 3 পিস দিয়েছে। এই 1 পিস আমি খাচ্ছি রান, এখানে আরও 2 পিস আছে। এই 3 পিসের দাম হচ্ছে 150 টাকা। এই মুরগির মাংসের সাথে একটু পাতলা ডাল খাওয়া দেখো, পাতলা ডাল দিয়ে হালকা একটু মুরগির ঝোল দিয়ে মিক্স করে খেলে আমার কাছে ভালো লাগে। আমি ইভেন গরু মাংস রান্না করলে বাসায় ডাল রান্না হলে একটু ডাল ভাত আর গরু মাংস একটু ঝোল মিক্স করে খাই, ভালো লাগে আমার কাছে এই কম্বিনেশনটা। আগে হচ্ছে আমার নানু বাড়ি হচ্ছে মানিকগঞ্জ, তো আম্মুর সাথে অনেক সময়ই আমি মানিকগঞ্জ নানু বাড়িতে যেতাম। তখন লঞ্চ বা ফেরি এতটা অ্যাভেলেবেল ছিল না, ট্রলারে করে পার হতে হতো পদ্মা নদী, বেশ ভয়ানক ছিল সেটা। আর আমার সবসময় এই ট্রলারের ঘাটে গেলে ওইখানে যে দোকানগুলো থাকতো, হোটেল, বাংলা ভাতের খাবার হোটেল ছোট ছোট, এইগুলোতে খেতে মন চাইতো, খুবই বিরক্ত করতাম মাকে। আর তখন টাকা পয়সার বেশ অভাব সংকট ছিল। ইভেন আমার মনে আছে একবার আমি নানুবাড়ি থেকে ফেরার পথে আম্মুর কাছে এমনিতেই টাকা কম, তো যার কারণে ওইখানে যে বাসে করে আসবে এই টাকাটাও তার কাছে ছিল না। তো আম্মু এমনিতেই সিদ্ধান্ত নিল যে বাসে যাব না, ট্রেনে করে আমরা বাড়িতে যাব, রাজবাড়ি পর্যন্ত ট্রেনে যাব, ওইখান থেকে হয়তো অটো রিক্সা টিক্সা বা কোনো একটা ব্যবস্থা করে চলে যাব। আর আমি কি করলাম, তখন আমি ছোট, হয়তো আমার 6-7 বছর বয়স। আমি নদী পার হওয়ার পরে একটু ক্ষুধা লেগেছিল আমার, আর তারপরে আমার ওই খাওয়ার ইচ্ছা যে ওইখানে খাবো। হোটেলের সামনে এসে কান্নাকাটি শুরু করে দিলাম যে আমাকে এখানে খাওয়াইতেই হবে। মা বিশাল বিপদে পড়ে গেল। এমনিতে টাকা কম, এবার আমি চিৎকার চেঁচামেচি করছি এবং হোটেলের সামনে সবার সামনে, আম্মু তো এম্বারেসমেন্টে, তখন তো বুঝতাম না। তা আম্মু আমাকে পাশে একটা বাংলা হোটেলে বসালো, বসায় ওইটাকে ডেকে বললো যে ভাই আমার কাছে খরচ করার মতো 10 টাকা আছে, দেখেন 10 টাকায় ওকে কিছু দিতে পারেন কিনা। সো আই স্টিল রিমেম্বার 10 টাকায় আমাকে 1 প্লেট ভাত আর ছোট্ট একটা বাটা মাছ, একটু আলু দিয়ে তরকারি রান্না করা ছিল, ওই স্টাফটা আমাকে এনে দিল। দাম হয়তো 10 টাকা ছিল না, বাট ওই স্টাফটা আমার চেঁচামেচি শুনে বা আমাকে দেখে, এবং আমার মা যেহেতু টাকা নেই বলছিল 10 টাকা খরচ করার মতো আছে, যার কোনো স্টাফটা আমাকে ওই দিন 10 টাকায় 1 প্লেট ভাত একটু বাটা মাছ আলু দিয়ে তরকারি রান্না করা খেতে দিয়েছিল। এবং ওইটা আমি যখন খাই, মানে একে ক্ষুধার্ত, তারপর আমার একটা ফ্যাসিনেশন ছিল এইসব দোকানে আমি খাবো, এইসব হোটেলে খাবো। তখন তো হোটেলে খাওয়ার মতো অবস্থা ছিল। ওটা আমার কাছে ওই স্বাদটা মনে হয় মাছের ভেতরে দুনিয়ার সেরা স্বাদের মাছ আমি ওই দিন খাইছিলাম। আই নো ওটা তেমন কোনো স্বাদ ছিল না, বাট ইন মাই মাইন্ড ওটা এখনও সেরা একটা মাছের তরকারি হিসেবে আমার মাথায় রয়ে গেছে। ওটাও একটা দিন ছিল। আল্লাহ মানুষকে কোথায় কিভাবে রিজিক জুটায় দেয়, কতটুকু রিজিক রাখে এর তো কোনো গ্যারান্টি নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ যেভাবেই চলছে ভালো চলছে। আমার মা এখন আমার সাথেই থাকেন, তো আমার মা এখনও কিছু টাকা খরচ করতে গেলে চিন্তা করেন যে এত টাকা খরচ করবো। আমি মাঝে মাঝে, আমি কয়েকদিন আগে ইলিশ মাছ কিনেছি প্রায় 5-6 হাজার টাকার, তো আম্মুকে আমি কখনো দাম বলি না। ইভেন আম্মুর জন্য যদি কোনো গিফট কিনি, শাড়ি কিনি বা সিম্পল আম্মুর ট্রিটমেন্ট যেটা করাচ্ছি, এটা আম্মা জিজ্ঞেস করে কত টাকা খরচ হলো, তো আমি কখনোই
আম্মুকে এক্স্যাক্টলি কত খরচ হয়েছে বলি না, তার থেকে 3-4 গুণ কম বলি। তো করে আমার বাবা মেন্টাল স্যাটিসফাইড থাকে। স্টিল আমাকে বলে এত টাকা লাগলো, আমি কিন্তু অলরেডি 3 গুণ কম বলেছি, বাট তারপরও সে বলে এত টাকা কিভাবে খরচ হলো। বিকজ ছোটবেলা থেকে এত কষ্ট করেছে আমার বাবা চেনেই, মা আছেন, মা স্টিল ওই যে টাকা খরচ করলে টাকাটা কোথা থেকে আসবে ওই চিন্তা থেকে বের হতে পারেন না। আমরা কিভাবে চলবো, আমাদের ভবিষ্যৎ কি, সবসময় চিন্তা করেন, যার কারণে কিছু টাকা খরচ করলে উনি আমাদেরকে বকা দেন, স্টিল বকা দেন। এর পরবর্তীতে যদি আমি কখনো আবার বরিশাল আসি, আমি বাস, প্লেন, ট্রেন, অন্য যে কোনো যানবাহনের জায়গায় বরিশালের লজ সিলেক্ট করব, কনফার্ম। ও সরি, যদি আমি ওইভাবে খাই নাই, বুঝছেন, যদি আপনারা খুব খুশি হব আমি। আর হচ্ছে আপনার একটা আইডিয়া দেন তো, যাতে আমি দর্শকদের বলে দিতে পারি যে এইখানে আমি যা খেলাম এই সব খেলে তাদের কি পরিমাণ খরচ হইতে পারে, একটা আইডিয়া দিয়ে দিই। আমি এখানে তো আইটেম খেয়েছি কয়টা দেখেছেন, 1, 2, 3, 4, 5, 6, 7, মানে ভর্তা সহ 7টা আইটেম খেয়েছি এখানে। আর এই 7টা আইটেম সাথে ভাত, সালাদ ছিল, এগুলো মিলিয়ে আমার বিল আসছে মাত্র 1150 টাকা। দেখেন, আমি কিন্তু এক্সপেক্ট করেছিলাম, এবং আমাকে অনেকে বলেছিল যে লঞ্চের খাবারের দাম একটু বেশি থাকে, বাট আমার কাছে মনে হয় না খুব একটা বেশি। যারা ঢাকায় আমরা খাবার দাবার খাই বিভিন্ন হোটেলে, তাদের কাছে এটা বেশি মনে হবে না। আরামসে আমি একটা ঘুম দিব, কারণ হচ্ছে আমি বেশ কয়েকটা দিন ধরে ভালো মতো ঘুমাই না, ঘোরাঘুরির উপরে আছি, সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করছি। আমি জানি না কতটা সফল হচ্ছি, বাট চেষ্টা করছি আপনাদের জন্য। ভালো থাকবেন, আপনাদের সাথে অন্য কোন একটা ভিডিওতে দেখা হবে। আর আমি একবারে ঢাকায় গিয়ে ঘুম থেকে উঠবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যদি কোনোদিন সুযোগ পান, রাতের এই লঞ্চ যাত্রায় একবার চুপচাপ বসে থাকবেন। নদী নিজেই আপনাকে গল্প শোনাবে, বরিশালের পথে এক নিঃশব্দ কবিতার মতো।